ধন্যবাদ আজকে ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা আসলে কন্ট্রোল সিস্টেমের আমি বলবো যে একটা বড় অংশ যেটা কন্ট্রোলার ডিজাইনের ক্ষেত্রে আমাদের অনেক হেল্প করে। There are many ways to design a controller and to measure the performance of a system. So body diagram is one of the basic diagrams that we usually use to measure the performances of a system with and without a controller. আজকে আমরা বডি ডায়াগ্রাম শিখব। এটা কি ধরনের ডায়াগ্রাম, কেন ব্যবহার করা হয়, কি কাজে লাগে, কন্ট্রোলার ডিজাইনের সময় এই বডি ডায়াগ্রামটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, এগুলোর যতটা পারা যায় আমরা শেখার চেষ্টা করব। আমরা বডি ডায়াগ্রামের ডিটেলসে যাওয়ার আগে আমরা কিছু বেসিক বিষয় আমাদের একটু জেনে রাখা দরকার। সেটা হলো যে আমরা জানি যে যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার যদি এরকম থাকে, তাহলে এটাকে যদি আমরা পোলার ফর্মে লিখি তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার tan ইনভার্স b বাই a এই ফরম্যাটে আমরা পাই। তো বডি ডায়াগ্রামটা আমরা তো এই পর্যন্ত সিস্টেমের ট্রান্সফার ফাংশন, স্টেট স্পেস দেখেছি। যেমনটা আমি যদি বলি যে কোনো একটা সিস্টেম s ডিভাইডেড বাই s প্লাস a, এখানে এখানে সিস্টেমটা আছে s ডোমেইন, যেটাকে আমরা বলি আসলে ফ্রিকোয়েন্সি ডোমেইন কেন? আসলে s ইকুয়াল টু হলো যে ওমেগা হলো ওমেগা ইকুয়াল টু j ইকুয়াল টু 2 পাই f। তো এই যে ওমেগাটা, এই যে ওমেগার ইউনিট হলো রেডিয়ান পার সেকেন্ড। তো আমরা যখনই একটা সিস্টেম আমরা নেই, যেমনটা এখানে যদি আমি চিন্তা করি s ইকুয়াল টু s এর পরিবর্তে যদি আমি এখন মান বসাই j ওমেগা ডিভাইডেড বাই j ওমেগা প্লাস a, এই সিস্টেমটা এখন ফ্রিকোয়েন্সি ডোমেইনে রয়েছে। একটা মজার ব্যাপার এবং ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমি আশা করি তোমরা সবাই জানো, অনেকে তো জানো এবং আমি আশা রাখি সবাই জানো, যে যখন একটা সিস্টেম, এই সিস্টেমে যদি ফর এক্সাম্পল আমি যদি একটা এরকম পালস যদি আমি ইনপুট হিসেবে দিই, এই পালসটা আসলে কি, এই পালসটা আমরা ফ্রম ফুরিয়ার সিরিজ থেকে আমরা কি জানি যে যদি কোনো সিগন্যাল ডিরিচলেট কন্ডিশন ফুলফিল করে, তাহলে এই ধরনের সিগন্যাল বা ওই সিগন্যালটাকে ফুরিয়ার সিরিজ হিসেবে রূপান্তর করা যায়। তো ফুরিয়ার সিরিজটা আসলে কি, যে সামেশন অফ n cos n ওমেগা t প্লাস bn sin n ওমেগা t। তার মানে যে কোনো সিগন্যালকেই এই nটা হলো যে কোনো সিগন্যাল, n এর মান কি হয় যে ইনফিনিটি পর্যন্ত হয়, তাই না? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হতে পারে, 0 থেকে ইনফিনিটি আমরা বলতে পারি। তো
এইখান থেকে দেখা যায় যে যে কোনো সিগন্যাল তাকে যদি ফুরিয়ার সিরিজে কনভার্ট করা যায়, তাহলে সেই সিগন্যালটা আসলে অনেকগুলো সাইন এবং কোসাইনের সমষ্টি। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে এই ধরনের একটা সিগন্যাল, এই সিগন্যালটা আসলে এইভাবে এভাবে অসংখ্য সাইন এবং কোসাইনের সমষ্টি, এইগুলো আসলে যোগ হতে হতে শেষ পর্যন্ত গিয়ে আমরা এই ধরনের একটা সিগন্যাল পাই। এই কথার অর্থ হলো যে এই যে পালস ওয়েভটা আমরা দেখছি, পালস ওয়েভের মধ্যে যদিও আমরা এখানে একটাই সিগন্যাল দেখছি, কিন্তু পালস ওয়েভের মধ্যে এই ধরনের ইনফাইনাইট সংখ্যক সিগন্যাল রয়েছে অ্যাকর্ডিং টু ফুরিয়ার সিরিজ। এবং এই যে সিগন্যালগুলো রয়েছে, এই সিগন্যালগুলো কিন্তু প্রত্যেকটার কি আছে, একটা ফ্রিকোয়েন্সি আছে, তাই না? সবগুলো সিগন্যাল তো একই সাথে একই জায়গায় পিক দেখা যাচ্ছে না, আপ ডাউন একই জায়গায় নেই কোথাও। যেমন এই সিগন্যালটা এখানে আছে, ডাউনে আছে, এটা উপরে আছে। তো এই যে ভিন্নতা তৈরি হচ্ছে অনলি বিকজ কি যে এই সিগন্যাল গুলোর ডেফিনেটলি এখান থেকে ক্লিয়ার যে ফ্রিকোয়েন্সিটা ভিন্ন হচ্ছে। ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কত হতে পারে? ফ্রিকোয়েন্সি আসলে যদি আমি নেগেটিভ সাইড থেকে ধরি মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, বা যদি 0 থেকে ধরি আসলে 1, 0 মানে যে আমরা যেটা A0 দেখছিলাম, এনিওয়ে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তার মানে যে কোনো ফ্রিকোয়েন্সি কিন্তু থাকতে পারে একটা সিগন্যালের মধ্যে। তো এইটা আসলে আমাদেরকে কি কি ধারণা দিচ্ছে, সেটা হলো যে এই যে এই সিগন্যালটাকে যখন আমরা কোনো সিস্টেমে অ্যাপ্লাই করি, যখন অ্যাপ্লাই করি, তো এই সিস্টেমটার যদি আমরা ফ্রিকোয়েন্সি রেসপন্স আসলে চেক করতে চাই, তার মানে হচ্ছে যে প্রতিটা ফ্রিকোয়েন্সিকে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত, এই প্রতিটা ফ্রিকোয়েন্সিতে সিস্টেমটা কেমন বিহেভ করে, ক্যারেক্টারিস্টিক্স কেমন, সেটা মেজারমেন্টই হচ্ছে ফ্রিকোয়েন্সি রেসপন্স। এবং এটা কেন দরকার পড়ছে? এটা দরকার পড়ছে এই কারণে যে এরকম যে কোনো সিগন্যালকে আসলে ফুরিয়ার সিরিজ থেকে আমরা জানতে পারি যে কোনো সিগন্যাল অসংখ্য ফ্রিকোয়েন্সির কম্বিনেশন যুক্ত সিগন্যাল। তার মানে এই একটা সিগন্যাল অ্যাপ্লাই করার অর্থ হলো এরকম অসংখ্য সিগন্যালকে আমি আসলে এখানে অ্যাপ্লাই করছি। তো প্রথম সিগন্যালটা যদি এমন হয়, দ্বিতীয় সিগন্যালটা যদি এরকম হয়, একটু ডিলিট করে নেই। তারপরে আমরা কি দেখছি যে আমি ধরলাম প্রথম সিগন্যালটা এইটা, আবার দ্বিতীয় সিগন্যালটা আমি ধরলাম এইরকম। তার মানে এই একটা একটা করে কিন্তু সকল সিগন্যালই কিন্তু ইনপুট হিসেবে কিন্তু যাচ্ছে। তো এই সিস্টেমটা প্রথম ওয়েব ফর্মের জন্য কেমন বিহেভ করবে, সেকেন্ড ওয়েব ফর্মের জন্য কত করবে, থার্ড ওয়েব ফর্মের জন্য কত করবে, এভাবে ইনফিনিটি সংখ্যক ওয়েব ফর্মের জন্য কত করবে, এটা তো প্রতিটা তো আসলে বারবার এভাবে তো চেক করা যায় না, যে কেননা এখানে মানে নাম্বার অফ ওয়েব ফর্ম অনেক বেড়ে যাচ্ছে। এর জন্য কি করা হয় যে এই যে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এই ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে আসলে আমাদের আসছে বডি ডায়াগ্রাম। বডি ডায়াগ্রাম আমাকে কি করছে যে একটা সিস্টেম, এই সিস্টেমটা 0 মানে 1 থেকে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি পর্যন্ত কেমন বিহেভ করবে, এটা আমরা এক চান্সে মানে একসাথে আমরা কিন্তু বডি ডায়াগ্রাম থেকে কিন্তু এটা দেখতে পাই। এটা দেখতে পেলে কি হবে, যে যখন আমরা মেজার করতে পারছি বডি ডায়াগ্রাম থেকে যে ফ্রিকোয়েন্সি 1, 2, 3, 4, 5, 1 রেডিয়ান পার সেকেন্ডে কেমন, 2 রেডিয়ান পার সেকেন্ডে, 3 তে কেমন, 4 এ কেমন, 5 এ কেমন, তখন কিন্তু আমরা ওইখান থেকে কিন্তু আমরা একটা ধারণা পাবো যে এই যে সিগন্যাল গুলো তৈরি হচ্ছে
একটা মৌলিক সিগন্যাল থেকে ফুরিয়ার সিরিজের যে মাল্টিপল সিগন্যাল জেনারেশন হচ্ছে, সেই প্রতিটা ইনপুট ওয়েভফর্মের জন্য সিস্টেমটা কেমন বিহেভ করতে পারে তার একটা পরিপূর্ণ ধারণা কিন্তু এই বডি ডায়াগ্রাম কিন্তু আমাদের দিচ্ছে। এই বডি ডায়াগ্রামের মধ্যে আসলে কি থাকে? বডি ডায়াগ্রামের মধ্যে থাকে হলো দুইটা গ্রাফ থাকে। প্রথম গ্রাফটা, উপরের গ্রাফটা, এটা হলো ম্যাগনিটিউড বা এটাকে আমরা অনেকাংশে বলি অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি। আর এখানে হলো ফেজ, এটাকে আমরা বলি ফেজ অথবা অ্যাঙ্গেল ভার্সেস ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটা কি আসলে দশক পর্যন্ত ভাগ করা থাকে। বডি ডায়াগ্রামে প্রতি দশক পর পর ভাগ করা থাকে। প্রথমটা এটা হলো 10 টু দি পাওয়ার 0, ফার্স্ট শুরুটা। এদিকে আরো রয়েছে 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 to the power -1, 10 to the power -2, 10 to the power -3. এটা 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 4, 10 to the power 5. Similarly, ফ্রিকোয়েন্সি মানে ফেজের জন্য বা অ্যাঙ্গেলের জন্য কিন্তু একই ভাবে 2, 3, 4, 5 একই ভাবে কিন্তু থাকে। এখন প্রথম যেটা 10 to the power 0, 10 to the power 0 মানে 1, এটার মধ্যে আমার 10টা ভাগ থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপরে এখানেও কিন্তু 10টা ভাগ থাকে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। কিন্তু এই ভাগের সাথে পরের ভাগগুলোর পার্থক্য হলো এখানে যেমন 1, 2 করে যাচ্ছে, পরের ভাগে আসলে 1, 2 করে না, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তারপরে আবার 10টা ভাগ থেকে এরকম। এরপরে কিন্তু আবার চেঞ্জ হচ্ছে, এখানে 100 দিয়ে শুরু, পরেরটা হবে 200, তারপরে 300, তারপরে 400, 500, 600 করতে করতে 1000। ঠিক 1000 পার হওয়ার পরে আবার 2000, 3000, 4000, 5000, 6000, 7000, 8000, 9000, 10000 এখানে। ঠিক একইভাবে পরের গুলো বৃদ্ধি পেতে থাকবে। ফেজ বা অ্যাঙ্গেলের ক্ষেত্রেও ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন একই রকম থাকে। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হলো যে একটা সিস্টেমের যে বডি ডায়াগ্রাম যখন আমরা ড্র করতে যাব, বডি ডায়াগ্রাম থেকে আসলে আমরা দুটো গ্রাফ বের করব। একটা হলো ম্যাগনিটিউড বা অ্যামপ্লিটিউড, আর একটা হলো ফেজ বা অ্যাঙ্গেল। তো এইটা কেন দরকার বডি ডায়াগ্রাম? আমরা যেটা একটু আগে আলোচনা করলাম যে আমরা একটা সিস্টেমের ইনপুট হিসেবে যে সিগন্যাল ব্যবহার করি না কেন, সেই সিগন্যালটা আসলে যদি আমরা ফুরিয়ার সিরিজ অনুযায়ী চিন্তা করি, সেই সিগন্যালটা আসলে অনেকগুলো সিগন্যালের সমষ্টি, যে সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি এবং ম্যাগনিটিউড কিন্তু আলাদা আলাদা। তো যার কারণে আসলে যেহেতু যে কোনো সিগন্যালই অসংখ্য সিগন্যালের সমষ্টি, হ্যাভিং ডিফারেন্ট ম্যাগনিটিউড এন্ড ফ্রিকোয়েন্সি, সুতরাং একটা সিস্টেমের ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস করতে গেলে এইরকম প্রতিটা ফ্রিকোয়েন্সিতে সিস্টেম, প্রতিটা ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সির জন্য সিস্টেমটা কেমন বিহেভ করছে সেটা জানা জরুরি। এবং সেটা জানার জন্য আমাদেরকে বডি ডায়াগ্রাম আমাদেরকে সেই, আমি বলবো, সেই পথ বা রাস্তা দেখায়। তো আমরা প্রথমে সহজ ছোট থেকে আমরা শুরু করতে চাই। ধরলাম আমার জি অফ এস একটা সিস্টেম, এটা ইকুয়াল টু 1/s, যেখানে আমরা কি জানি s ইকুয়াল টু জে ওমেগা। এখন যখন আমাদের এই যে ফ্রিকোয়েন্সি গুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আসলে ওমেগার মান।
সো ওমেগা ইকুয়াল টু আমি ফর এক্সাম্পল আমার শুরু হয়েছে এখানে 10⁻0 মানে হলো 1। ওমেগা ইকুয়াল টু 1 থেকে এখন আমাকে ইনফাইনাইট ফ্রিকোয়েন্সির জন্য চেক করতে হবে এই সিস্টেমটা কেমন বিহেভ করছে। তো আমরা প্রথম যে ফ্রিকোয়েন্সি ওমেগা ইকুয়াল টু 1 এর জন্য আমি বলছি g of s ইকুয়াল টু 1/s, যেটা আসলে g of j ওমেগা ইকুয়াল টু 1/j ওমেগা। তো পরের ডায়াগ্রাম কি করছে যে এই পাশে ওমেগা, এই পাশে ম্যাগনিটিউড। ম্যাগনিটিউডটা আসলে কি ফর্মে প্রকাশ করে? 20 log 10 বেস m। m মানে হলো ম্যাগনিটিউডটা, ম্যাগনিটিউডের 20 log 10 বেস নিতে হবে। যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা আমরা এই গ্রাফে বসাবো। তো যখন আমার ওমেগা ইকুয়াল টু 1, তাহলে g of j1 ইকুয়াল টু 1/j into 1। তো এইটাকে তার মানে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1/j। 1/j ইকুয়াল টু আসলে আমি যদি এইভাবে লিখি -j² j, বিকজ j² ইকুয়াল টু -1 আমরা জানি। সো -1 ইন্টু মাইনাস গুণ করলে +1 উপরে, এটা আসলে -j। সো -j এর কথার অর্থ হলো 0 - j। তো এটার ম্যাগনিটিউড কত হবে? এর ম্যাগনিটিউড হবে হলো 0² প্লাস -1², which is 1। তো 1 যদি হয় তার মানে আমি এখানে এখন বের করব 20 log 10 বেস 1, which is 20 log 10 বেস 1 equal to কত? 20 into 0। log 1 এর মান হলো 0। সুতরাং প্রথম যে মানটা সেটা হলো 0। তার মানে ওমেগা ইকুয়াল টু 1 এ ম্যাগনিটিউডটা হলো 0। অ্যাঙ্গেলটা কত হবে? tan ইনভার্স মাইনাস b/m। b কত এখানে? b হলো -1, তাই না? ডিভাইডেড বাই a মানে হলো 0। তার মানে কত? tan ইনভার্স, যেহেতু সামনে একটা মাইনাস আছে, এই মাইনাসটা আসলে সামনে যাবে আর কি। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে মাইনাস tan ইনভার্স -1/0 ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। ইনফিনিটি। tan ইনভার্স ইনফিনিটির মান হচ্ছে কত? 90, তাই না? জি স্যার। 90, তার মানে হলো -90 ডিগ্রি। সামনে যেহেতু একটা মাইনাস আছে আর হলো এটা 90 ডিগ্রি, তার মানে অ্যাঙ্গেলটা হলো আমার কত? 90 ডিগ্রি। আর ম্যাগনিটিউডটা হলো কত? 0। সুতরাং আমি কিন্তু প্রথম মানটা কিন্তু আমি পেয়ে গেলাম। এদিকে বললাম ম্যাগনিটিউড, এইদিকে হলো অ্যাঙ্গেল। তো আমি একটু ভাগ করে নিই। এটা হলো প্রথমটা হলো 10⁻0, 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4 চলছে এভাবে 1 2 3 4 5 6। এটাও ঠিক 10⁻1, 10⁻2, 10⁻3 এভাবে চলছে। তো আমরা 10⁻0 মানে ফ্রিকোয়েন্সি 1 এর ক্ষেত্রে আমরা মান পেয়েছি হলো 0, আর আমরা অ্যাঙ্গেল পেয়েছি হলো -90। আমি ধরলাম এটা -45 ডিগ্রি, এটা হলো -90। তার মানে আমি মান পেলাম হলো -90, একটা করে গোল দিয়ে রাখলাম। এরপরে আমি ফর এক্সাম্পল 10 10⁻1 মানে 10,
তো আমার সিস্টেমটা ছিল এস জি অফ এস ইকুয়াল টু 1/s, যেখান থেকে আমরা বলেছি জি অফ জে ওমেগা ইকুয়াল টু 1/j ওমেগা। তো এখন আমি জি অফ জে 10 বের করব, 1/j10। এটা যদি থাকে ঠিক একইভাবে এখানে আমরা কি লিখতে পারি, মাইনাস 0.1 জে, নাকি দেখা যায়? জি স্যার। ওই যে জে স্কয়ার দিয়ে গুণ করলাম মাইনাস, আর 10 এর ইনভার্স হলো 0.1, which is equal to 0 minus 0.1 জে। ঠিক আছে না? আচ্ছা, তাহলে এবার ঠিক একইভাবে যদি আমরা স্কয়ার রুট অফ 0 স্কয়ার প্লাস মাইনাস 0.1 স্কয়ার, এইটার যদি আমরা 20 লগ 10 নিই, তাহলে এর মান বেরোবে হলো -20 ডিবি, যেহেতু লগ 20 লগ 10 বেজে নিচ্ছি, সুতরাং এটা হবে হলো ডিবি। তো এটা এই প্রথমটা আমাদের 0 হয়েছিল, পরেরটা 10 টু দি পাওয়ার 1 ফ্রিকোয়েন্সিতে এর মান হলো, বললাম এটা -20। তো এটা আমি এখানে পেলাম। অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেল যেহেতু 0 দিয়ে ভাগ হবে, ঠিক একইভাবে অ্যাঙ্গেল আগের মতো কত হবে, -90 কিন্তু থাকবে। ক্যালকুলেশন গুলো করে নিবা, ডেফিনেটলি বিভিন্ন জায়গায় তো রয়েছে ইন্টারনেট বই। -90। এরপরে যদি আমি 10 টু 10 স্কয়ার বসাই, যদি এখানে মানে 100 বসাই, তাহলে আমার যে মানটা বের হবে তখন ঠিক পরের বার গিয়ে আমার এখানে বের হবে, প্রথমটা হলো কি যে -20, তারপরেরটা হবে হলো -40, তারপরে হবে হলো -60, তারপরে হবে -80। ঠিক এইভাবে করে এটা ইয়াটা বসানো সমান হয়নি, এখানে ধরলাম আমি এই জায়গা, এটা -20 -40 -60 -80 ডিবি, আর অ্যাঙ্গেল প্রতিবারই আমরা পাবো -90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি দেখছি যে এই যে সিস্টেমটা 1/s, এই 1/s টা এই যে এক ডিকেড পর পর, এক ডিকেড মানে এই যে দশক পর পর তার মান 20 ডিবি করে কমে যাচ্ছে। এই জন্য আমরা কি বলি, এই যে স্লপটা তৈরি হচ্ছে, স্লপটা হলো -20 ডিবি পার ডিকেড। প্রতি ডিকেড পর পর -20 করে সে ডিকে করে যাচ্ছে। ঠিক একইভাবে ফেজটা, যেটা ফেজটা হচ্ছে কি যে প্রতি ফ্রিকোয়েন্সি যাই হোক না কেন, অ্যাঙ্গেল সবসময় তার -90 থাকছে। এইটা কিন্তু সিস্টেমের একটা বিহেভিয়ার, যে এই সিস্টেমের ফেজটা কিন্তু -90 নিচেও যাবে না, -90 উপরেও যাবে না, সে একই জায়গায় ফিক্স থাকে। ফেজের সাথে সিস্টেমের পারফরম্যান্সের একটা সম্পর্ক আছে, এটা আমরা সামনে আরো এক্সাম্পল দিতে দিতে যাব। এখন যদি এটা এস এর পরিবর্তে এস স্কয়ার হতো, তোমরা একটু করে নিবা বাসায়, এস স্কয়ার যদি হতো, তাহলে পরে এটা -20 করে না নামে আসলে এস স্কয়ার মানে কি 1/s ইনটু এস, মানে এবার কিন্তু দুটো এস। তো একটা এস এর জন্য আমরা পেয়েছিলাম -20 ডিবি করে, 20 ডিবি পার ডিকেড আমরা পেয়েছিলাম। যখন এরকম দুটো এস চলে আসবে তখন এটা আসলে ডাবল হয়ে যাবে। ডাবল হয়ে যাবে, 20 এর পরিবর্তে 40, 40 করে 80, মানে 40 করে তখন ইয়ে হবে। তার মানে হচ্ছে কি -40 ডিবি পার ডিকেড করে যাবে। একইভাবে অ্যাঙ্গেলটা কিন্তু দুটো তখন -90 আর -90 মিলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে কত, 180, এবং সে কিন্তু সবসময় এই 180তেই থাকবে। ঠিক একইভাবে যদি এখানে আমার সিস্টেমটা যদি হতো 1/s³, ডেফিনেটলি তোমরা বুঝতে পারছো 0 দিয়ে স্টার্ট হবে, কিন্তু পরেরটাই হবে কত, -60,
মানে 60 ডিবি পার ডিকেড করে সে নিচের দিকে যাবে এবং অ্যাঙ্গেলটা তখন হয়ে যাবে কত -270। আশা করি এতটুকু সবাই ক্লিয়ার হয়েছে। এরপরে এখন যদি সিস্টেমটা এরকম হয় g of s equal to s বা s স্কয়ার বা s কিউব, নিচে আর কিছু নাই, শুধু s। তো শুধু s যদি হয় তখন আমরা যখন 1/s স্কয়ার ছিল s ছিল 1/s ছিল, তখন আমরা দেখেছি স্লপটা নিচের দিকে নেমে যাচ্ছে। কিন্তু যখন এটা 1/s না হয় যখন এটা s হবে তখন একই ঘটনা ঘটবে, কিন্তু স্লপটা কি হবে এবার উপরের দিকে উঠে যাবে এবং আগে যেটা -20 ডিবি পার ডিকেডে যাচ্ছিল 20 ডিবি পার ডিকেড, সেটা এখন হয়ে যাবে কত +20 ডিবি পার ডিকেড। পরেরটা ঠিক একইভাবে যদি আমার s স্কয়ার হয় তাহলে এটা হবে 40 ডিবি পার ডিকেড, ss কিউব হলে পরে 60 ডিবি পার ডিকেড। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই, যখন আমার 1/s ছিল তখন অ্যাঙ্গেলটা আমার ছিল -90 ডিগ্রি, কিন্তু যদি শুধু s থাকে তাহলে অ্যাঙ্গেলটা হয়ে যাবে +90 ডিগ্রি। একইভাবে s স্কয়ারের মান যত বাড়বে তত অ্যাঙ্গেল +90 করে কি হতে থাকবে, যোগ হতে থাকবে। দ্যাট মিন্স +90 +180 এইভাবে করে বৃদ্ধি পেতে থাকবে। এই যে ক্যারেক্টারিস্টিক্সটা আমরা দেখলাম, ফর এক্সাম্পল এই যে স্লপটা নিচের দিকে নেমেছে 1/s, এইটাকে আমরা বলি হলো ইন্টিগ্রেটর। এটা আমরা আরো পরে উদাহরণ হিসেবে দেখবো বিভিন্ন। আপাতত আমরা এতটুকু জেনে রাখি এটা হলো একটা ইন্টিগ্রেটর। এখন যদি সিস্টেমটা আমরা দেখলাম 1/s হিসেবে, তার মানে কি 1/s প্লাস 0 ছিল, g of s equal to 1/s plus 0। এবার এটা 0 না হয়ে যদি a হয় 1/s plus a ফর এক্সাম্পল, এবং এই a এর মান যদি ধরলাম আমি 10 ফর এক্সাম্পল 10, তাহলে কেমন হবে সিস্টেমটা? ঠিক একইভাবে আবার আমাদের কি করতে হবে, s equal to ধরতে হবে যে ওমেগা, এরপরে s ওমেগা ইকুয়াল টু একইভাবে 1 10 স্কয়ার 10 কিউব। প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য ঠিক একইভাবে যে 1 প্লাস 10, তারপর এটা 1/j10 প্লাস 10, 1/j10 100 প্লাস 10, 1/j1000 প্লাস 10। এই প্রতিটা থেকে আমাদের কি করতে হবে, প্রথমে একটা ম্যাগনিটিউড বের করতে হবে আর একটা অ্যাঙ্গেল বের করতে হবে। ম্যাগনিটিউড অ্যাঙ্গেল বের করতে হবে। ম্যাগনিটিউড m2 হবে এটা m3 বলি, m3 থিটা 3, m4 থিটা 4। সো এরপরে কি করতে হবে, যে এই যে ম্যাগনিটিউড গুলো আমার যে বের হচ্ছে সেটা কি করতে হবে 20 log 10 m1 বের করতে হবে, 20 log 10 m2 বের করতে হবে, 20 log 10 m3 বের করতে হবে। এভাবে চলবে। কতটুকু চলবে, সিস্টেমের যখন একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স চলে আসবে তখন তারপরে গিয়ে আর আসলে করার দরকার নাই, কেননা তারপরে কি হবে সেটা ওইখান থেকেই বোঝা যায় যে এরপরে সে এইভাবেই চলবে। যেমনটা আমরা একটু আগে দেখছিলাম যে -20 ডিবি পার ডিকেড করে চলছে। ঠিক একইভাবে এখন যদি এই যে আমরা দেখলাম সিস্টেমটা, এই সিস্টেমটা আমরা দেখলাম যে 1/s plus 10,
একে যদি আমরা ড্র করি আসলে, তাহলে দেখা যাবে সিস্টেমটা আসলে ইন জেনারেল, এটা যদি আসলে 10 না হয়, আমি যদি বলি 1/s + a, তার মানে হচ্ছে এই সিস্টেমটা আসলে এইভাবে প্রথমে সোজা যাত্রা শুরু করবে। আমি এটা ম্যাগনিটিউড ড্র করছি, ম্যাগনিটিউড, এবং আমি ধরে নিচ্ছি যে 20 log 10 বেসড এখানে m, যেটা এইখান থেকে ম্যাগনিটিউডটা বের হবে তার। তো এইভাবে সিস্টেমটা সোজা যাত্রা শুরু করে এইভাবে করে নামবে ম্যাগনিটিউডের ব্লকটা। এরকম কেন হবে? এরকম ভাবে হচ্ছে যে এই যে ড্রপ ডাউনটা, এটা এই ড্রপ ডাউনটা হবে হচ্ছে কি যে কোথায় থেকে শুরু হবে? এই ড্রপ ডাউনটা হবে এর মান যত, ঠিক সেখান থেকে ড্রপ ডাউনটা শুরু হবে, যেটাকে আমরা বলি স্পিল ওভার। তো এর পরে গিয়ে প্রতি দশকের জন্য সে ঠিক একইভাবে আগের মতো 20 dB/ডিকেড করে নিচে নামবে এ ফ্রিকোয়েন্সি পার হওয়ার পরে। এটা যদি ফর এক্সাম্পল 100 হয়, তাহলে এখানে 100 হবে, যদি 1000 হয় তাহলে 1000 হবে। ঠিক একইভাবে ফেজের ক্ষেত্রেও তাই। ফেজটা বা অ্যাঙ্গেলটা কি হবে? অ্যাঙ্গেলটা হলো 0 থেকে শুরু হয়ে ঠিক যেখানে এর মান যেখানে, এই তে এখানে ফেজ হবে হলো -45 ডিগ্রি। যেখানে তে রিচ করবে ফ্রিকোয়েন্সি যখনই, তখনই তার মান হবে -45 ডিগ্রি। এবং এটা ঠিক নেমে শেষ পর্যন্ত এই যে স্টেটটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে ফাইনালি এট ইনফিনিটিতে গিয়ে এটা আসলে -90 ডিগ্রি হবে। তো এর শেষের দিকে হয়তো যেতে যেতে এইদিকে 89.80, আরো দিকে যেতে লাগলো হয়তো 89.99, এরকম করে যেতে যেতে লাস্টে শেষের দিকে সে -90 বেশি হবে না, যেহেতু এটা একটা ফার্স্ট অর্ডার সিস্টেম। ঠিক একইভাবে যদি এটা শুধু s+a হতো, তাহলে কিন্তু ঠিক একইভাবে এটা এইরকম হতো, উপরের দিকে যেত ম্যাগনিটিউডটা। অ্যাঙ্গেলের ক্ষেত্রেও তাই, রিভার্স। এবার যদি একটা সেকেন্ড অর্ডার সিস্টেম হয়, এখান থেকে আসলে আমাদের ইম্পর্টেন্ট পার্ট গুলো শুরু হবে। যে কোনো একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, ফর এক্সাম্পল s² + as + b। একইভাবে আবার আমাদের এটা যদি g of s = যদি এটা হয়, ঠিক একইভাবে g of j omega 1/j⍵² plus a j omega plus b। একইভাবে ওমেগা ইকুয়াল টু 1 2 10 100 1000, প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য আবার এদের কি করতে হবে? ম্যাগনিটিউড বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে, ম্যাগনিটিউড বের করতে হবে, অ্যাঙ্গেল বের করতে হবে। এবং যে ম্যাগনিটিউডটা বের হবে তার 20 log 10 বেসড m1, 20 log 10 বেসড m2, এইভাবে বের করতে থাকতে হবে। ঠিক একইভাবে প্রতিটা ফ্রিকোয়েন্সির জন্য ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলে তার মান বসাতে হবে, রেসপেক্টিভ মানগুলো বসাতে হবে, যে প্লট করতে হবে। এখন একটা ট্রেডিশনাল সেকেন্ড অর্ডার সিস্টেমের ম্যাগনিটিউডটা কেমন হয়? ম্যাগনিটিউডটা আসলে একটা ট্রেডিশনাল সেকেন্ড অর্ডার সিস্টেম ম্যাগনিটিউডটা হয় হলো এই ধরনের। এটা হলো ম্যাগনিটিউডের প্লট। এই যে শুরুটা এভাবে শুরু হয়, এই যে একটা পিকে উঠে আবার নিচের দিকে নেমে আসে। এই যে পিকটা, এই পিকটা যে ফ্রিকোয়েন্সিতে হয়, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিতে আসলে রেজোন্যান্সটা ঘটে।
তো ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, যে এই যে রেজোনেন্সটা যেখানে ঘটে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ম্যাগনিটিউডটা মানে অনেক বেশি হয়, অনেক বৃদ্ধি পায়। আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা ঘটে সেটা হলো যে ফেজটা অ্যাঙ্গেলটা কেমন হয়, অ্যাঙ্গেলটা হয় হলো এইভাবে করে শুরু থাকে, ঠিক এই পয়েন্ট থেকে এইভাবে নেমে পড়ে। এটা যদি তোমার 0 থেকে শুরু হয়, এটা হয় হলো -180। তার মানে হচ্ছে কি, যে দেখো আমি যদি খুবই আইডিয়াল কেস ধরি যে এটা 0, এটা হলো 100 -180 ডিগ্রি। তার মানে কি, যে ঠিক এই পয়েন্টে গিয়ে এটা কিন্তু সিগন্যালে কিন্তু মানে আগে যদি সিগন্যালটা এইভাবে যেত এই 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 অংশে, ঠিক এখানে গিয়ে কিন্তু সিগন্যালটা 180 ডিগ্রি কিন্তু শিফট করে গেছে, রিভার্স হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা মোটর কিন্তু এই পথে যদি ঘুরতো, এই এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল তুমি যদি তাকে দাও, তাহলে কিন্তু সে আসলে এইভাবে ঘুরবে। ঠিক দেখো, মোটরে কিন্তু ঘোরার কিন্তু ডিরেকশন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফ্রিকোয়েন্সি রেসপন্স থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে কেন মোটরটা এই ধরনের বিহেভ করছে। তো এইটা কেন জানা জরুরি, যেটা আমরা প্রথমে বলছিলাম যে ধরো এই যে আমরা একটা ইনপুট সিগন্যাল, একটা পালস দিলাম, পালস থেকে তো আমরা দেখলাম যে এটা অনেকগুলো সিগন্যালের সমষ্টি। এর মধ্যে কোনো একটা সিগন্যাল হতে পারে যে সিগন্যালটা এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমান, যে সিগন্যালের ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমান। এবার এই সিগন্যালটা যখন আসলে অ্যাপ্লাই হবে, অ্যাপ্লাই হলে পরে দেখছো এখান থেকে যে ম্যাগনিটিউড অনেক বেড়ে যাবে। তার মানে এই সিগন্যালের ম্যাগনিটিউড যদি 10 থাকে, ঠিক সে যখন অ্যাপ্লাই হবে সিস্টেমে, এটা ফর এক্সাম্পল আমি ধরে নিলাম যে 200 গুণ, আমি ধরলাম 200 টাইমস। তার মানে হচ্ছে কি, যে এই সিগন্যালটার কারণে কিন্তু ম্যাগনিটিউড বেড়ে 200 গুণ কিন্তু হয়ে যেতে পারে। এর জন্যই কিন্তু এই ফুরিয়ার সিরিজটা দেখার দরকার আছে যে এই যে সিগন্যালটা যার ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি সমান, তার ম্যাগনিটিউড কত, তার ম্যাগনিটিউড হয়তো অনেক কম হবে। কেননা আমরা এই এই এখানকার ফুরিয়ার সিরিজ থেকে আমরা সাধারণত দেখি যে থার্ড অর্ডার হারমোনিক্স পার হওয়ার পরে ম্যাগনিটিউড অনেক কমতে থাকে অধিকাংশ সিগন্যালের জন্য। স্টেবল সিস্টেম যদি ইয়া হয়, সিগন্যাল যদি এরকম বাউন্ডেড হয়, তো হচ্ছে যে এই জন্য কি হচ্ছে যে এই যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যাল যেটা তৈরি হচ্ছে, সেই সিগন্যালের মধ্যে কোনো একটা সিগন্যাল কিন্তু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সমান ফ্রিকোয়েন্সি সম্বলিত সিগন্যাল সে ক্যারি করছে, এবং সেই সিগন্যালের ম্যাগনিটিউডটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট এই ধরনের অ্যানালাইসিসের জন্য, কন্ট্রোল সিস্টেমের অ্যানালাইসিসের জন্য। যার কারণে যদি সে সেটা এক্সাইট করে ফেলে, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে যদি সে এক্সাইট হয়ে যায়, তাহলে সিস্টেমের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে আমি যা এক্সপেক্ট করছি তা থাকবে না। এবার আসলে প্র্যাকটিক্যালি কি হয়, প্র্যাকটিক্যালি ঘটনা হলো যে একটা সিগন্যাল, একটা বডি ডায়াগ্রাম এইরকম যদি হয়, এই কথাটা, তাহলে এর যদি আমরা স্টেপ রেসপন্স করি, তাহলে আমরা দেখবো যে সিগন্যালটা এইরকম। এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির জন্য আসলে সিস্টেমে একটা ভাইব্রেশন তৈরি হয়, যেটাকে আমরা বলছি ওভারশুট তৈরি হয়। তো এই যে ভাইব্রেশনটা হয়, এখান থেকে আসলে কি বলছে, যখন আমি আমার লিফটের বাটন চাপ দেই, যদি সিস্টেমটা এমন হয়, তাহলে কিন্তু বাটন চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু লিফটটা কি হবে, এরকম কাঁপবে। কেননা আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি সেটা, যে লিফটটা এইভাবে ভাইব্রেট করবে, কাঁপবে। কিন্তু আমি কিন্তু অ্যাজ এ ইউজার আমি কিন্তু এটা চাই না। আমি অ্যাজ এ ইউজার কি চাই, যে এটা এরকম ফ্ল্যাট হবে। ঠিক একইভাবে এটা যেমন স্টেপ রেসপন্স থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমি এই রেসপন্সটাকে ফ্ল্যাট চাই, ঠিক একইভাবে বডি ডায়াগ্রাম থেকেও তাই, আমি বডি ডায়াগ্রামটা আসলে এই ধরনের চাই।
যতটা এই যে রেজোনেন্স ফ্রিকোয়েন্সির যে ম্যাগনিটিউড, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, এই ম্যাগনিটিউডটা যতটা কম হয় তত আমাদের জন্য ভালো, সিস্টেমটার ভাইব্রেশন তত কম হয়। তো এই যে রেজোনেন্ট পিক থেকে এই যে ডাউন হয়ে এখানে আসলো, এটাকে আমরা বলি ড্যাম্পিং। ড্যাম্পিং। তো যদি রিয়েল সিস্টেমটা এরকম ডটেড লাইনটা হয়, আমাদের কি করতে হয় যে কন্ট্রোলার ডিজাইন করে এই যে অরিজিনাল সিস্টেমটাকে ফাইনালি ক্লোজ লুপ সিস্টেমকে আমাদের এভাবে ড্যাম করে নিয়ে আসতে হবে, সো দ্যাট যে সিস্টেমের এরকম ওভারশুট না থাকে এবং লেস ভাইব্রেটরি হয়। এখন আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হলো যে আমরা বডি ডায়াগ্রামটা তো এরকম চাই যতটা স্টেট রাখা যায়। এখন এটাকে আমরা ইনফাইনাইট পর্যন্ত স্টেট চাই, না আসলে একটা সময় পরে গিয়ে এটাকে আমরা ডাউন চাই? এই যে বডি ডায়াগ্রামটা যতদূর পর্যন্ত এইভাবে ফ্ল্যাট থাকবে, সিস্টেমটা তত ফাস্ট হবে, সিস্টেমটা তো ফাস্ট হবে। কারণ কি? কারণ হচ্ছে যে সিস্টেমের ব্যান্ডউইথ হাই হবে। এটা যত বৃদ্ধি পাবে তত হাই ব্যান্ডউইথটা তত বেড়ে যাচ্ছে। এইখান থেকে এতদূর পর্যন্ত ব্যান্ডউইথ, এটা যদি আরো বাড়ে তাহলে আরো বেশি ব্যান্ডউইথ, আরো যদি বেড়ে আরো বেশি ব্যান্ডউইথ। কিন্তু এখানে একটা সমস্যাও তৈরি হয়, সেটা হলো যে যখন আমি হাই ব্যান্ডউইথ নিতে চাই তখন তো ফ্রিকোয়েন্সি এভাবে বেড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল এটা 10^10। যখন আমি আবার হাই ফ্রিকোয়েন্সিতে যাই তখন হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা বেশি জেনারেট হয়, হাই ফ্রিকোয়েন্সি নয়েজটা বেশি জেনারেট হয়। এই নয়েজের কারণে কিন্তু সিস্টেমে কিন্তু অ্যাডিশনাল ইনপুট তৈরি হয়। অ্যাডিশনাল ইনপুট তৈরি হয় মানে আমরা এতদিন পর্যন্ত এইভাবে দেখেছি সিস্টেমকে, এরকম দেখেছি প্লাস মাইনাস, এটা সিস্টেম, এটা কন্ট্রোলার। এইখানে এই যে আমরা আউটপুট দেখছি, আসলে এই আউটপুটের কাছে এখানে কিন্তু একটা অ্যাডিশনাল ব্লক থাকে, এটাকে আমরা এইরকম, এটা প্লাস এটা প্লাস, এখান থেকে কিন্তু নয়েজ, এটাকে আমরা বলি হচ্ছে আউটপুট নয়েজ। ঠিক একইভাবে এরকম ইনপুটে যাওয়ার আগেও সিস্টেমের ইনপুটে এই প্রান্তেও কিন্তু একটা ব্লক থাকে, সামেশন ব্লক এইরকম, যেখানে এখানেও কিন্তু নয়েজ হয়, যেটাকে আমরা বলি ইনপুট নয়েজ। এই নয়েজটাও কিন্তু সিস্টেমে অ্যাড হতে পারে। তো এই যে বডি ডায়াগ্রামটা আমরা দেখলাম, তার মানে হচ্ছে কি আমরা তো চাই যে হচ্ছে কি যে ব্যান্ডউইথ অনেক বেশি হোক, ব্যান্ডউইথ বেশি হলে সিস্টেম তত ফাস্ট হবে। তার মানে ফাস্ট মানে কি, আমি লিফটের বাটন বা সুইচ চাপার সাথে সাথে লিফটটা স্টার্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে। কিন্তু এই ব্যান্ডউইথটা যদি কম হয়, ফর এক্সাম্পল এরকম হয়, তার মানে কি সিস্টেমটা অনেক স্লো, বাটন চাপার হয়তো 3 সেকেন্ড বা 5 সেকেন্ড ওয়েট করতে হবে আমাদের, তারপরে গিয়ে সিস্টেমটা যাত্রা শুরু করবে। কিন্তু ব্যান্ডউইথ বেশি হওয়ার একটা অসুবিধা হলো, ব্যান্ডউইথ বেশি হলে পরে সিস্টেমের অ্যাডিশনাল নয়েজ ইন করতে পারে এবং যার কারণে অনেক সময় সিস্টেম আনস্টেবল হয়ে যেতে পারে। এর জন্য আসলে আমাদের ব্যান্ডউইথ এবং হচ্ছে যে ব্যান্ডউইথ এবং হচ্ছে কি তোমার নয়েজ, ব্যান্ডউইথ এবং নয়েজ এর মধ্যে কিন্তু একটা আমাদের সবসময় ট্রেড অফ রাখতে হয়, যে কোনটাকে আমরা বেশি প্রিফার করব। এখন সিস্টেমটা একটা সেকেন্ড অর্ডার সিস্টেম, যেটা আমরা দেখিয়েছি এর আগে বিভিন্ন ভাবে, s² + as + b। এমন যদি এর মধ্যে থেকে যদি এমন হয় যে s এর পার্টটা নেই, তাহলে 1/s² + b, এটাও কিন্তু একটা সেকেন্ড অর্ডার সিস্টেম।
এই সেকেন্ড ওয়েভ সিস্টেমে যদি আমরা তৈরি করি, বডি ডায়াগ্রাম যদি আমরা তৈরি করি, আমরা দেখতে পারবো যে এই পিকটা সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যদি এই এস পার্টটা না থাকে। অ্যাঙ্গেল ঠিক এই ফ্রিকোয়েন্সি থেকে এভাবে প্রায় স্ট্রেট নেমে যায়। যদি এই এস এর এই পার্টটাকে আমরা বলি আসলে ড্যাম্পিং পার্ট। সো এই সিস্টেমের জন্য ড্যাম্পিংটা 0 যদি এস টার্ম না থাকে। ইন দ্যাট কেস এই ধরনের সিস্টেম আবার ডিফারেন্টলি এর নেচারটা কিন্তু আবার আরো ডিফারেন্ট হয়, এবং এই ধরনের সিস্টেমকে কন্ট্রোল করা আরো বেশি চ্যালেঞ্জিং হয়। এইভাবে বিভিন্ন যে আমরা যে বডি ডায়াগ্রাম, সুতরাং এই বডি ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা সিস্টেম সম্পর্কে একটা কিন্তু কমপ্লিট ধারণা পাই, যে সিস্টেমটা কিভাবে বিহেভ করতে পারে, সিস্টেমটা কত ফাস্ট না কত স্লো, সেখানে কোনো ভাইব্রেশন আছে কিনা, ওভারশুট আছে কিনা, হ্যাঁ এই ধরনের স্টেবল কিনা, এগুলো সকল কিছু কিন্তু আমরা এই বডি ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা জানতে পারি।